দর্শক শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তার নিরাপত্তা বিষয়ক যে পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়টি নিয়ে আবারও একটু মনোযোগ আকর্ষণ করতে চাই। পাশাপাশি চলমান যে রাজনীতি সে বিষয়টি নিয়ে কথা বলবো। আজকে আমার সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং মেরিন ইঞ্জিনিয়ার জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কনক সারোয়ার ভাই। এখন এই মুহূর্তে এই অনুষ্ঠান যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে শুভেচ্ছা। জনাব, অনেকদিন পরে আপনার সাথে আসলাম। প্রথমে একটু দেখাতে চাই আজকের যে শিরোনামটি করা হয়েছে সেই শিরোনাম থেকে শিরোনামের মানে বিষয়টা নিয়ে দেখাতে চাই। মানে মিনাল ভাই, প্রধানমন্ত্রীর গাড়ি বহর, প্রধানমন্ত্রী বসা, চাপেন চাপেন সাইডে সাইডে, গাড়ি যাচ্ছে না। মানে আপনি বিষয়টা বোঝেন। আমি আরো কয়েকটা ফুটেজ দেখাই, তারপরে একসাথে আপনার কাছ থেকে আমরা শুনবো যে মানে প্রধানমন্ত্রীর গাড়ি বহর বাংলাদেশে অতীতে কখনো এইভাবে গেছে কিনা, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এইভাবে যায় কিনা, মানে কোথায় এসএসএফ, কোথায় নিরাপত্তা। আপনি দেখেন, আমি খুব ভয়াবহ একটা ফুটেজ এটা। দেখেন গাড়ি বহরের মধ্যে দেখেন অবস্থা দেখছেন পরিস্থিতি। তারপরে আমি আরেকটা ফুটেজ দেখাই। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার তারেক রহমান সাহেব ভেতরে ঢোকার পরে দেখেন দেখেন মানে আপনার আটচয় ভেঙে যা কিছু, মানে সেনা অসহায়, মানে কারো কিছু বলে না, কিছু শুনতেছে না। তো দেখেন এই প্রধানমন্ত্রী, এখানে দেখবেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, তারও মোটামুটি ধরেন সংগ্রাম করে ঢুকতে হচ্ছে। দেখেন অবস্থাটা, এই দেখেন অবস্থাটা। তো এখন মানে আমি আসলে এই ফুটেজ গুলো যখন দেখি এবং অবাক হয়ে যাই, এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় যেটা দেখেন, আমরা হয়তো অনেকে এটাকে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আমি একটা সংবাদ থেকে একটু দেখাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশ স্থলে প্রবেশের সময় ছুরি সহ অভয়নগরের এক যুবককে হাতে নাতে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তো সিকিউরিটির জায়গাগুলো তো আপনি বুঝতে পারছেন, কারণ ধরেন প্রধানমন্ত্রী যেভাবে চলছেন, যেভাবে চলতে চাচ্ছেন, মানে ধরেন যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের আশেপাশে এসএসএফ হচ্ছে ধরেন সুপার এলিট ফোর্স। এসএসএফ কিন্তু গাড়ির পাশে পুলিশের মতো দৌড়ানোর কথা না। এসএসএফ কিন্তু মানে পাবলিক ক্লিয়ার করার কথা না। এসএসএফ এর কনসেন্ট্রেশন হচ্ছে শুধুমাত্র ভিভিআইপি সিকিউরিটি, ভিভিআইপি নিরাপত্তা। পুলিশ, বিজেপি, এপিবিএন এরা হচ্ছে কি এসএসএফ এর সহযোগী শক্তি। তারা টোটাল বিষয়টাকে এসএসএফ এর নির্দেশনা অনুযায়ী একটা মানে সিকিউরিটি একটা কি বলবো মানে বলয় তৈরি করে। এসএসএফ তার ভিতরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। তো ফাইন, তারেক রহমান সাহেব চাচ্ছেন যে ইয়ে হোক, মানে কি বলে জনগণের সাথে সম্পৃক্ততা হোক, বাট এটাকে জনগণের সাথে সম্পৃক্ততা বলে না। মানে হাসিনার আমলে ধরেন মানে তার থেকে তার মতো করে চলুক, এটা আমরা চাচ্ছি না, কিন্তু উনি তো মিনিমাম নিজের সিকিউরিটি উনি মেনটেন করবে, জনবিচ্ছিন্নতার তো দরকার নাই। কিন্তু এইটা যেভাবে চলতেছে, মানে আরেক জিনিস আমি দেখলাম যে বিএনপির এই যে বিশেষ করে স্টুডেন্ট লিডাররা সব আপনার মানে কি কারণে দৌড়াইতেছে আর কি, মানে দৌড়াইতেছে এবং সর্বশেষ ধরেন তারপরে এই যে আবিদ, সে দৌড়াইতেছে, এটা এর নাম বোধ নয়ন দৌড়াইতেছে। এবার সর্বশেষ দেখলাম যে প্রতিমন্ত্রী ইশাকে দৌড়াইতেছে। ইশাকে ধরেন আমার কাছে, আমি বুঝতে পারছি না যে আপনি কি মনে করতেছেন, মানে এই যে প্রধানমন্ত্রী নিরাপত্তা বা সবকিছু মিলায় এই যে অবহেলা, মানে এই যে ঘাটতিগুলো আমাদের চোখে পড়ছে,
আর আর কারো চোখে পড়ছে না ওনার আশেপাশে যারা আছে নাকি তারা তাকে মিসলিড করছে, মিসগাইড করছে? কি মনে করেন আপনি সবকিছু মিলে? জি, হ্যাঁ, ধন্যবাদ কনক সরার ভাই। আপনি যে কয়েকটি দৃশ্য দেখিয়েছেন এগুলি আসলে ভয়ঙ্কর। আপনারা হয়তো জানেন যে আমি একটি কলামও লিখেছি এটার উপর, যে ভয়ঙ্কর ভালোবাসা। তো সবাইকে অনুরোধ করবো একটু কলামটা একটু দেখে নিন। এই এই জিনিসগুলি যে আপনার চোখে পড়েছে, আমারও একই অবস্থা। এটা তো অ্যালার্মিং। এখন মনে করেন যে হ্যাঁ, উনি হয়তো চাচ্ছেন ওনার কিছু পার্সোনাল কি বলবো হ্যাবিট আছে, এটা আমরা সবাই জানি। উনি মানুষের সাথে থাকতে চান বা এটা দিচ্ছে একজন মানুষ হিসাবে কি বলবো একটা খুবই উচ্চ দরের মানে একটা অনুভূতি বা একটা মানবিকতা। কিন্তু এটা তো সবসময় এটা আপনার জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। এটা এমন না যে এই ঘটনাগুলি ঘটেছে। এই যে মহিলাকে আপনি দেখে এলেন, একই ধরনের এক মহিলা কিন্তু আমরা জানি 1991 সালে রাজীব গান্ধীর সময় রাজীব গান্ধীর খুব কাছাকাছি চলে গেছেন এবং ওখানে উনি একটা আত্মঘাতী বোমা নিয়ে উনিও মারা গেছেন এবং যে টার্গেট যেটা তাকে হত্যা করেছেন, যে আত্মঘাতী হত্যা। এখন এই ধরনের ঘটনা তো এরকম আরো অনেক আছে। এখন আপনাকে এটা দায়িত্ব শুধু যে প্রাইম মিনিস্টার হ্যাঁ উনি করবে, আমি জানি না যে সিকিউরিটি অ্যাডভাইজার এখন প্রাইম মিনিস্টারকে কিন্তু একটা মানুষের কথা উনি শুনতে বাধ্য, এটা হলেন ওনার সিকিউরিটি অ্যাডভাইজার। এবং সিকিউরিটি অ্যাডভাইজার যদি বলেন নো স্যার আপনি ওখানে যেতে পারবেন না, এটা প্রাইম মিনিস্টার এটা কিন্তু করতে পারবেন না সিকিউরিটিটা যদি, কারণ উনি তো এখন একটা দলের না, শুধু উনি একটা দেশের প্রাইম মিনিস্টার। একটা প্রাইম মিনিস্টার ক্ষতি হলে এটা মনে করলে দেশের একটা অপূরণীয় ক্ষতি হবে, যে ইনস্টেবিলিটি দেখা যাবে, ইউ নেভার নো, দেশটা একটা বিরাট বিপর্যয়ের মুখে পড়তে পারে। এটা শুধুমাত্র তারেক রহমানের জীবনের জন্য যে এটা হুমকি হচ্ছে তা না, এটা পুরো জাতি কিন্তু একটা মহা বিপদে পড়বে। আমি জানি না এই বিষয়গুলি আমি তো কয়েকবার আমি সাথে সাথে আমার ফেসবুক পোস্টিং ওখানে দিয়েছি, তারপরে আবার একটা কলামও লিখলাম, এখনো জানি না। এবং প্রাইম মিনিস্টারের পার্সোনালি আমি কিন্তু ওনাকে অ্যালার্ট করেছি। আমি জানি না উনি কতটুকু উনি পড়েছেন, কিন্তু এটার অ্যাকশন কতটুকু আমরা জানি না। এখন এগুলি তো আপনাকে খেয়াল করতে হবে, তাই না? এখন যদি মনে করেন সিকিউরিটি অ্যাডভাইজার দেখলাম, আপনি যদি পিছন থেকে দেখেন উনি ফ্লোট করতেছেন, সাঁতার কাটতেছে, আপনি তো শুধু রুমনকে দেখালেন, আমাদের সিকিউরিটি অ্যাডভাইজারের অসহায় অবস্থা। আপনার এই অবস্থায় আপনি পড়বেন কেন এবং এমন একটা জায়গায় কেন প্রাইম মিনিস্টার গাড়ি যাবে? এটা তো আগে একটা পরিকল্পনা থাকবে, উনি কোন কোন রুটে যাবেন, কিভাবে যাবেন এবং ওখানে কারা কারা থাকবে। এখানে যদি মনে করেন যে আমরা দেখতেছি যে এই যে বড় বড় নেতারা যেরকম দৌড়াদৌড়ি শুরু করছে, সাধারণ মানুষ আরো বেশি কাছে যাবে। মহিলা দেখেন সে একটা কাগজ নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই সে মনে করতেছে কোনো মতে যদি আমি প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছাতে পারি তাহলে আমার সমস্যা সমাধান হয়ে যাবে। মিনা ভাই, মাঝখানে এরকম যে একটা ঘটনা ঘটছে যে একজন লোক প্রধানমন্ত্রীর হাতে তাদের কাগজ দিতে পারছে, তো এগুলো আসলে এখন করা উচিত না। এগুলো হইলে এটাই একটা ট্রেন্ড হয়ে যাবে। এগুলি এন্টারটেইন কখনোই করা উচিত নয়। খেয়াল করে দেখেন আমরা প্রাইম মিনিস্টারের কাছে কি চাই। প্রাইম মিনিস্টারের কাছে দায়িত্ব হলো ওই যে আপনি এক বাচ্চাকে আদর করলেন, নো ডাউট এটা ওনার খুব একটা সফটনেস বা এটা দেখাচ্ছে, কিন্তু ওনার দায়িত্ব তো এটা না। ওনাকে যে মনে করেন আজকে রাতেও কমপক্ষে কয়েক কোটি ছেলে মেয়ে, কয়েক কোটি নারী এবং শিশু অভুক্ত পেটে কিন্তু রাতে ঘুমাতে গেছেন। এখন প্রাইম মিনিস্টার প্লিজ আপনার দায়িত্ব আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, আপনার দায়িত্ব এই মানুষগুলির খাবার খেয়েছে কিনা সেটা চিন্তা করা। আমরা যদি কখনো বুঝতে পারি যে আপনি এই কাজটি করেছেন, দ্যাটস এনাফ। একটা দুইটা বাচ্চাকে আপনার দেখানোর প্রয়োজন নেই। আপনাকে যারা এগুলিতে এনকারেজ করছে, বাজে বাজে বাহাবা দিচ্ছে, আপনাকে ভয়ানক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। শুধু আপনাকে না, এই দেশকে ভয়ানক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তা আপনার কাছে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানি না, আমি বিভিন্ন চ্যানেলে পৌঁছাতে চেষ্টা করেছি। আবার বলবো, সেটা শুধু আপনার নিজের নিরাপত্তার জন্য নয়, দেশের নিরাপত্তার জন্য এটি জরুরি। আর যেগুলি করবেন সেগুলো অবশ্যই ভালো। এখন তারেক রহমানকে আমার মনে হয় যে ওনাকে এক ধরনের কি বলবো অপপ্রচারের মাধ্যমে এটা হয়তো ওনার ভিতর কাজ করতে পারে। ওনাকে একটা ভিলেন বানিয়ে ফেলা হয়েছে, যে মিডিয়া বানিয়েছে। এখন আমরা হয়তো পরবর্তী সময় আবার একটু আলোচনা করব এবং তাদেরকে বেশি বেশি দেখা যাচ্ছে আপনার আশেপাশে। না ওইটাই, এখন ধরেন আমি তো টোটাল একটা দেখতেছি যে ধরেন এই কথাগুলা ধরেন আমরা এই হাসিনার সময় বলছি, হাসিনার প্রথম দিকটায় বলছি এটা বোধহয় ঠিক হচ্ছে না, এভাবে এই হতে পারে, এভাবে ওই হতে পারে, এটা আইনের ব্যত্যয় ঘটছে, এখানে মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে, এতটা বোধহয় এটা স্বৈরাচারের দিকে যাচ্ছে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে, কোনো লাভ হয়নি। পরবর্তী সময় যে আমাদের কোর্স অফ অ্যাকশনে চেঞ্জ আনতে হয়েছে। ধরেন 3 মাস হইলেও সরকারের, আজকে মে 17 তারিখ, ধরেন 3 মাসই ধরেন সরকারের বয়স। তো খুব বেশি কিছু এখন আমরা বলছি না, আমরা শুধু করছি কি বলে এটা ধরেন আমাদের মতো করে আমরা বলার চেষ্টা করছি। এবং ধরেন যে আরেকটা বিষয় আপনি দেখেন যে এখানে এক ছাগল, বিএনপির এক ছাগল একটা মন্তব্য করছে, আপনারা যে জামাতের দালালি করছে এটা এখন সবাই বুঝতে পারছে। জামাতের নেতাদের পিছনে যখন দৌড়ায়, বানানো ঠিক নাই, তখন আপনারা তো কিছু বলেন দেখেন, আরে ছাগল, জামাতের প্রধানমন্ত্রীর ছাগল, জামাতের সিকিউরিটি দেখার দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর সিকিউরিটির যে ঘাটতিগুলো সেগুলো তো। এবং ধরেন এই যে বিএনপি কিন্তু ধান খেতে পালাইছিল, হয়তো আমাদের ফোন দিচ্ছি কিনা জানি না, ভাই পালাই আসি, ভাই খাইতে পারি না, লুকায় আসি। খালেদা জিয়া যখন 6টা বছর খাইছে, একটা বান্দা রাস্তায় নামছে, তারেক রহমান জানে না, বোঝে না এগুলা।
যে আজকে যদি আল্লাহ না করে কোনো বিপদ ঘটে বিএনপির একটারও পাবে না যারা আশেপাশে আছে। কনক সরোয়ার ভাই এবং আনফর্চুনেটলি মিনা ভাই, দোজ পিপল যারা ধরেন 17 বছরের জেল জুলুমের শিকার হয়েছে তারা কিন্তু কর্নার, কিন্তু সুবিধাভোগীরা কিন্তু এসে সব আশেপাশে দৌড়াচ্ছে কিন্তু। এটা সব বসন্তের কোকিল, সব বসন্তের কোকিল। এখন কনক ভাই যে আপনি একটা দেখালেন, এটা তো যন্ত্রণা আমাদের কন্টিনিউয়াস। এখন জানি না তারেক রহমান সাহেব হয়তো এটা বলেছেন গুপ্ত গুপ্ত, এটা ওনার একটা রাজনৈতিক কৌশল থেকে এটা বলেছেন। দেখেন কোন জায়গায় বলেছেন এটা, বিশেষভাবে ওনার প্রতিদ্বন্দ্বী জামাতকে বলেছেন যে তারা আওয়ামী লীগের সময় গুপ্ত অবস্থায় ছিল। এটা তার একটা রাজনৈতিক কৌশল, এটা নিয়ে আমরা ডিফেন্ড করবো না, আমরা পক্ষে কথা বলবো না, এটা হয়তো বলতেই পারেন এটা একটা কৌশল ছিল, রাজনৈতিক কৌশল। এবং সেম জিনিসটা দেখেন এখন ব্যবহার করছে কাদের বিরুদ্ধে। এবং বিএনপির যে মূল শক্তি, এখন মনে করেন জিয়াউর রহমান, একটা খেয়াল করেন এই যে যারা কথাগুলো বলছেন একটু ভালো করে শোনেন। জিয়াউর রহমান কিন্তু একটা স্যালাইন তৈরি করেছিলেন, কিসের জন্য? জাতিকে রক্ষার জন্য। এই স্যালাইনটার মধ্যে কি ছিল জানেন? এক চিমটি বাম ছিল, এক মোট মুক্তিযোদ্ধা এবং এক জগ ছিল মুসলিম লীগার। এটাই কিন্তু বিএনপি। আপনারা যারাই যে সে যে একটু ডানপন্থী বা তাদেরকে দেখলে আপনারা গুপ্ত গুপ্ত শুরু করে দেন। এই গুপ্ত গুপ্তটা আসলে আপনার মিসকোট করতেছেন তারেক রহমানের কথাটা। এবং ওনাকে আমি অনুরোধ করব আপনাদের এই সব এদেরকে থামান। তাহলে আপনি কাদেরকে, আপনার যে এক জগ মুসলিম লীগার ছিল এরা কোথায় যাবে? এবং এই প্রমাণটা হলো কি, হচ্ছে আপনি যে কিছুদিন আগে মানে গতবার আগে সরকার যখন 9,000 না কতগুলি আপনার কিন্তু রাজাকারের নাম প্রকাশ করেছিল, তখন যখন দেখে যে এটার মধ্যে 90% হলো আওয়ামী লীগের, তারপরে 10% হলো 9% হলো প্রায় বিএনপি, এবং 1% যাদেরকে আমরা রাজাকার বলি তাদের মধ্যে মনে হয়েছিল। এটা দেখে তাড়াতাড়ি সেটা বন্ধ করে দিছে। এবং এটা থেকেও প্রমাণ করে যে আমি যে বললাম এক জাগ মুসলিম লীগার, এটাই ছিল আসলে বিএনপির পরিচয়। এখন আপনারা ওগুলি ভুলে গেছেন। এখন কাউকে একটু ডানপন্থী মনে হলে তাকে সমানে গুপ্ত গুপ্ত শুরু করে দেন। না ভাই, আরেকটা বড় বিষয় কি জানেন তো, আমার যেটা মনে হয় যে ধরেন আমি আসলে ধরেন এখানে তো বিভিন্ন কমেন্টস বা আমাদের এখানে যেগুলো দেখি এগুলো দেখে বোঝা যায় যে আমাদের দর্শকদের বা যারা পাঠক বা দর্শক তাদের কিন্তু তারা অনেকে পুরোটা পড়েও না, তারা বুঝেও না, বা তাদের সে বোঝার অনেক ক্ষেত্রে অনেক বোঝার সক্ষমতাও নাই। তারা ধরেন একটা ফলস একটা মন চাইলে একটা কমেন্টস করে দিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ধরেন আপনার এই তারেক রহমান সাহেবও এই জিনিসটা খুব ভালো বোঝেন কিন্তু, যে বিএনপি, জামাত, এনসিপি এদের মধ্যে যদি বিএনপির সাথে যদি একটা দূরত্ব তৈরি হয়, সুযোগটা নেবে আওয়ামী লীগ। এই ফ্যাক্টর নিয়ে আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে। এবং এটা এখনো ক্লিয়ার যে আওয়ামী লীগের যেই মানে সাংগঠনিক যে শক্তি, বা ধরেন তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা এখনো তারা যেভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, বিএনপি 17 বছরের কিছুই করতে পারে নাই, মানে এখনই তারা যতটুকু করার চেষ্টা করছে বা হুমকি ধামকি দিচ্ছে। তো সেই জায়গাটায় আবার ধরেন তারেক রহমান সাহেব জামাতের আমিরের বাসায় যাচ্ছে, এনসিপির এর বাসায় যাচ্ছে, চরমোনাইয়ের বাসায় যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। উনি ওনার উদারতা, উনি ওনার মতো যে নেলসন ম্যান্ডেলা স্টাইলের ধরেন সবার সঙ্গে সম্পৃক্তি করে উনি রাজনীতি করছে, কিন্তু ওনার দলের নেতা কর্মীরা এই জিনিসটা বুঝতে পারছে না। ওরা কামড়াকামড়ি, মারামারি, মানে সবই চলছে আর কি। না ওই যে উনি দেখেন, উনি কিছুদিন আগে ওই যে সংসদে বলেছেন যে এটা তপ্ত চেয়ার আর কি, খেয়াল করে দেখেন এই চেয়ারের গরম। হ্যাঁ, এই চেয়ারের গরম কিন্তু অন্যরা অনুভব করেন না, এবং বাকিরা বরং এক ধরনের উল্টা ভাবে আছে নাকি, খুব মেজাজি। এবং এই সরকারি কোনো বিপদ হোক, আমার অনেকের কাছে মনে হয় যে ওনারা যেন কেন চাচ্ছেন না এই সরকার টিকে থাকুক, মনে হচ্ছে এক ধরনের কাজ করে ওনাদের ভিতরে। এই ব্যাপারে হয়তো আরেকটু সাবধানতা অবলম্বন করা উচিত। আর যে কথাটা বললাম যে এই যে গুপ্ত গুপ্ত আপনারা যারা বলছেন, আপনাদের জন্য বলে, আজকে যদি ম্যাডাম বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, উনি হয়তো এই গুপ্তদের আমির হয়ে পড়তেন। ওনাকে কিন্তু জামাতের আমির বলা হতো, আপনাদের ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আর এই সমস্ত জিনিসগুলি এগুলি কিন্তু বিএনপির জন্য একটা চরম ক্ষতির কারণ হবে। এখন মনে করেন আপনার কয়জন 1%, এটা সব সরকারের সময় 1% মানুষ হলো সুবিধাভোগী, এরা আসে কি বিভিন্ন খুদ করার কারণে বিএনপির কাছে আসবে। এবং যে বাকি 99% একটা হয়তো কয়েক কোটি মানুষ, এরা কিন্তু বিএনপি কে ভালোবেসে আসে, তার আদর্শের টানে আসে, হয়তো জিয়াউর রহমানের দিকে একটা টান আছে। এবং কি কি কারণে হয় সেগুলি হয়তো আজকে সব বলা যাবে না, আপনারা হয়তো জানেন সেটা। এবং এই দেশে এক সময় হয়তো ইসলাম সম্পর্কে বা ইসলামিক সিম্বল যতগুলি আছে, কবি কাজী নজরুল ইসলাম কলেজ, এটা হয়ে গেল কবি নজরুল কলেজ। যেখানে একটু ইসলাম শব্দ আছে সেখানে ইসলাম কোপানো শুরু হলো। এবং এটাকে কে বন্ধ করেছিলেন? জিয়াউর রহমান। এই যে আজকে এখনো মানুষ কাঁদে, এই একটা কারণেই। মানুষ আসলে ওই যে জিয়াউর রহমান কি খাবারে কি দিয়েছিল ওগুলি মনে থাকে না, কিন্তু এই জিনিসগুলি মনে থাকে। এবং এই জায়গা থেকে যদি আমি জনাব তারেক রহমানকে আবারও অনুরোধ করব, আপনি যদি দুই ধরনের আসলে একটা ঝুঁকিতে পড়ে গেছেন, এক ধরনের যেটা আমরা বললাম সিকিউরিটি ঝুঁকি, একটা এটা হতে পারে আপনাকে ফিজিক্যাল ক্ষতি করতে পারে, আরেকটা না হলে আপনাদের নৈতিক ক্ষতি, এটা কিন্তু ফিজিক্যাল ক্ষতির চেয়ে অনেক বড় হয়ে দাঁড়াবে।
আজকে বিএনপি কে যদি এই জায়গা থেকে সরে যায়, আপনি কি করতেছেন? একটা বিএনপি কে একটা ঝুঁকিতে ফেলছেন। এখন যদি একটা আদর্শিক ভাবে কোনো একটা কারণে হয়ে যায়, বিএনপি দুই ভাগ হয়ে যেতে পারে, এবং এটা আপনাদের আসলে খেয়াল রাখা উচিত। মানুষকে এই যে গুপ্ত গুপ্ত এটা করতেছেন, এটা জামাতের ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার বিএনপির ক্ষতি হবে। কাজে যেটা হয়তো এই গুপ্ত এটা একসময় কাজে লেগেছিল আপনার জন্য নির্বাচনের আগে, প্লিজ স্টপ ইট নাও। আমার জন্য ভয় না, আমি ভয়ই পাই না। আমি যদি জামাতে মিনার ভাই, ধরেন আপনার রাজনীতি আপনি বুঝেন, আপনি কোন দিক দিয়ে জবাই করবেন এটা আপনি জানেন। এগুলা নিয়ে আমাদের যা বলার আছে দায়িত্ব থেকে মনে করি আমরা জানেন ওয়েল উইশার হিসাবে আমি বলতে পারি অন্য কিছু কারণে। এবং আপনি যদি দেখেন যে ধরেন এসএসএফ এর রেড বুকে তো পরিবর্তন হয়নি, এসএসএফ যে গাইডলাইনে চলে সেটা তো পরিবর্তন হয়নি। কারণ আপনি যদি সেই গাইডলাইন মানতে না দেন তাদেরকে, তারা হাত গুটাই নিবে। এবং আপনি দেখেন এই একটা ফুটেজ দেখেন, এটা নিয়ে আবার কেউ অন্যরকম ভাবে খেলার চেষ্টা করছে। আপনি দেখেন ফুটেজটা, এই যে পিছন থেকে আমানুল্লাহ আমান বলে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, সে আপনি যদি মানে এসএসএফ এর এই ভদ্রলোকে সে ধাক্কা দিচ্ছে। আপনি দেখেন সে ধাক্কা দিচ্ছে, এসএসএফ তখন এটা রিয়াক্ট করে। এই দেখেন অবস্থাটা। আমি আপনাকে আবার একটু যদি দেখে একটু আগে থেকে, এই দেখেন সে ধাক্কা দিচ্ছে এসএসএফ, তখন তাই ধাক্কা দিচ্ছে। এই যে এসএসএফ যে ধাক্কা দিল, এটা নিয়েও দেখলাম যে বিএনপি ওইটাকে অন্যভাবে করার চেষ্টা করছে। তো আমি আবারও যেটা বলতে চাচ্ছি, এসএসএফ হচ্ছে সুপার এলিট ফোর্স, তাদের কাজ কিন্তু এসব ধাক্কাধাক্কি করা না। কিন্তু তারা কিন্তু যে সিকিউরিটির যে প্রোটোকলটা ফলো করে সেটা ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রোটোকল। আপনারা যদি, আমি এখানে দেখাইলাম না, আপনারা ইউটিউবে দেখে নেন, নরেন্দ্র মোদী সিকিউরিটিটা দেখেন, ট্রাম্পের সিকিউরিটি দেখেন, বা অন্যান্য দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের সিকিউরিটি দেখেন। মানে তারেক রহমানের গাড়িকে ঘিরে উল্লাস হইতেই পারে, কিন্তু উচ্ছৃঙ্খলতার পর্যায়ে এটা পৌঁছে গেছে আসলে। মানে আমার প্রাইম মিনিস্টারকে দেখে আমি উল্লসিত হইতে পারি, আমার প্রাইম মিনিস্টারকে দেখে আমি ফুল ছিটাইতে পারি। আমি আরেকটা ফুটেজ রাখছিলাম, একটু দেখেন। ধরেন উনি ইয়েতে যাচ্ছেন এখন, এই যে বিভিন্ন প্রোগ্রামে, সামনে ফুটেজটা আসতেছে না, ফুটেজটা কি হইলো, এই দেখেন। এই যে ধরেন বাসের সামনে পিছনে, ধরেন আমি একটু টেনে দিই ফুটেজটা, আগে থেকে দিই, দেখেন অবস্থাটা দেখেন। মানে এই যে আপনি অবস্থাটা দেখেন, এটা কি উল্লাস নাকি অবস্থাটা? যে এসএসএফ বেচারা মাঝখানে দেখলাম অসহায়ের মতো দাঁড়ায় আছে, মানে কি করবে সে? তো মানে নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করেন। কারণ ধরেন আপনারা দেখছেন যে ধরেন জিয়াউর রহমান সাহেবের আমল আর এই আমল, মানে যে পার্থক্যটা, ধরেন এখন এত সফিস্টিকেটেড জিনিসপত্র আছে। একজন তো ছুরি সহ ধরা পড়ছে যশোরে, আমি তো নিউজ দেখাইলাম। এখন কিন্তু আপনি কারোর সঙ্গে হাত মেলাবেন কিনা সেটাও কিন্তু সিকিউরিটির মানে সাথে যুক্ত। কিন্তু মানে এখন কত রকমের কেমিক্যাল, কত রকমের রাসায়নিক, কত রকমের কত কিছু যে আছে, সেই জায়গাতে আমার মনে হয় আমরা আবারও অনুরোধ করবো কনক ভাই, এই ক্ষেত্রে সিকিউরিটি কনসার্নের ব্যাপারে দেখেন, আমাদের আনফরচুনেটলি, আমি এটার পলিটিক্যাল দিকটা যাচ্ছে না, আমাদের দুইজন প্রেসিডেন্ট নিহত হয়েছিলেন। খেয়াল করে দেখেন, দুটার মধ্যে কিন্তু একটা সিকিউরিটি ল্যাপস ছিল। প্রথম জন উনি যে জায়গায় থাকতেন সেটা ইট ওয়াজ নট সুইটেবল ফর এ প্রেসিডেন্ট, এটা পার্সোনাল একটা হাউজিং ছিল, এবং এটার জন্য হয়তো এনকারেজড হতে পারে। আমি একটা বললাম যে হ্যাঁ এটা পলিটিক্যাল দিক, আমি কিন্তু ওই দিকে যাচ্ছি না, আমি এটা বলছি এটা সিকিউরিটি দিক থেকে। এবং জিয়াউর রহমান যে আপনার সার্কিট হাউসে ছিলেন, এটা কিন্তু কোন একটা সিকিউরিটি এক্সপার্ট বলবেন একজন প্রেসিডেন্টের জন্য এটা সুইটেবল ছিল, এটা সিকিউরিটি অনেকগুলি দুর্বল ছিল ওখানে। একইভাবে আমরা এখন দেখছি যে তারেক রহমান উনি, হ্যাঁ ওটা ওনার পার্সোনাল কমফোর্ট, নিজের বাসায় থাকবেন, সেটা মনে হয় যে ইট ইজ নট সুইটেবল আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ হলো কি, ধরেন এই ধরনের তারেক রহমান যে ওনার সিকিউরিটি ঝুঁকিগুলি দেখতে হবে। বাংলাদেশ কিন্তু আর সেই আগের জায়গায় নেই। এখন বাংলাদেশ হলো বিভিন্ন যে সুপার পাওয়ার আছে, খেয়াল করে দেখেন, এদের কাছে একটা বিরাট ইম্পর্টেন্ট কান্ট্রি। কাজে এখানে প্রেসিডেন্ট এখন বা প্রাইম মিনিস্টার কোন দিকে মুভ করবে, প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার কোন দিকে মুভ করবে, এটার দিকে কিন্তু সবাই তাকিয়ে আছে। উনি প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনারা খেয়াল করছেন। এবং খেয়াল করে দেখেন, আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী চায়না গেলেন, চায়না যদি আপনি জয়েন্ট ডিক্লারেশনটা আপনি খেয়াল করেন, there is some shift, এখানে কিন্তু সবাই ফিল করতেছে। কিন্তু এই শিফটটার জন্য ওনার জন্য তো ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, তাই না? এখন প্রেসিডেন্টকে শুধু একদিকে না, এখন আমি শুধু একটা দিকে বলছি না, অন্য দেশও হতে পারে, বিপরীত দেশে, কারণ কার কোন দেশে এটা কাজ করবে, এগুলি আমি কেন জানি মনে হচ্ছে এই চিন্তাগুলি যারা আমাদের সিকিউরিটি টিমে আছে তাদের ভিতর কেন যেন কাজ করতেছে না। অনুরোধ করবো আপনারা এগুলি ভাবেন, এটা হতেই পারে বিভিন্ন স্বার্থের মাঝে কিন্তু উনি পড়ে গেছেন। এখন কোন দিকে শিফট করে আপনিও জানেন না, ইজ মুভিং টুয়ার্ডস পাকিস্তান, চাইনা, টার্কি, এই ব্লকের দিকে যাচ্ছেন নাকি ইন্ডিয়া, এগুলি আমাদের খোলাখুলি আলোচনা করতে হবে। সিকিউরিটি কনসার্ন
এটা শুধু আগেই বলেছি যে এটা শুধু একজন ব্যক্তির জন্য না, এটা একটা রাষ্ট্রের জন্য জরুরি। এখন দেখবেন যে উনি হয়তো ওইদিকে মুভ করতেছেন, কিন্তু হয়তো যে বিপরীত স্বার্থের যে রাষ্ট্রটা আছে সে পছন্দ করতেছে না। সে সামহাও, এটা তো এখন এত কমপ্লেক্স হয়ে গেছে মানুষের জীবনটা, আপনি কাউকে বলতে পারবেন না কে আপনার বন্ধু কে শত্রু, এটা আসলে কোথাও নাই। আজকে যে বন্ধু আছে কালকে আপনার শত্রু হয়ে পড়বে, তাই না? কাজেই আপনার এবং ধরেন যে মানে বিএনপি ধরেন বেগম খালেদা জিয়াকে শেষ করে দেওয়ার জন্য আমরা দেখছি হাসিনা তৎপরতা, তারেক রহমানকে রাস্তায় গাড়ির মধ্যে অ্যাটাক করেছে। তারেক রহমানকে কেন্দ্র করে হাসিনার এখনো যে মন্তব্য, এখনো সে যেভাবে বলছে বা যে আক্রোশ, এখনো কিন্তু ওনার ফার্স্ট টার্গেট কিন্তু তারেক রহমান। সেই জায়গাটায় ধরেন এইসব খুচরা আবেগের কোনো জায়গা নাই আর কি। সব খুচরা আবেগ দেখায়, গাড়ির সামনে গাড়ি মুভ করতে পারতেছে না, এসএসএফ কাজ করতে পারতেছে না, পুলিশ নাই, এপিবিএন নাই। ঢাকার বাইরে দেখলাম যে বিজেপি কে মোতায়েন করা হয়েছে বা পুলিশ মোতায়েন, ঢাকার মধ্যে আমি ওনার আশেপাশে পুলিশ বিজেপি এদের কোনো উপস্থিতি দেখছি না। অর্থাৎ ধরেন এক ধরনের কি বলবো মানে হানিমুন পিরিয়ডেও মানে বেশি বেশি হানিমুন হয়ে যাচ্ছে কিনা, বেশি বেশি সম্পৃক্ততা দেখাইতে যে নিজের বিপদ ডেকে আনছেন কিনা সেটা আমরা জানি না। এখন ধরেন ওই যে আপনি দেখবেন একটু পরে দেখবেন যে এটা কমেন্টস আসবে, তোমাদের এত মাথা ব্যথা কেন? আরে ভাই আমাদেরই মাথা ব্যথা, তোরা তো যায় ধান খেতে ঢুকাবি, তোরা যায় রাস্তা বলে ঢুকে যাবি, মাথা ব্যথা আমাদেরই। কারণ আমরা চাই যে বাংলাদেশ স্টেবল হোক। এবং আরেকটা পরিবর্তন কিন্তু মানুষের চোখে এখনো অ্যাডজাস্ট হচ্ছে কিনা জানি না, যে নারী প্রধানমন্ত্রী থেকে একটি পুরুষ প্রধানমন্ত্রী, মানে কিছু গুণগত পরিবর্তন তো আছেই কিন্তু না, তো ওইটাও কিন্তু মানে চোখে খাপ খাওয়াইতেও সময় লাগতেছে। তো আমরা অন্য প্রশ্নে যাব। তার আগে আমি আপনাকে একটু দেখাতে চাই, আপনি যে লেখাটা লিখেছেন সেই লেখাটা নিয়ে আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। একটু তপ্তকে দ্বারা এবং ডিজিটাল ফিতনা, এটা আপনি লিখেছেন 8 মে। আমাদের আসলে পরপরই শো করার কথা ছিল, কিন্তু কথা বলার সুযোগ হচ্ছিল না আপনার সাথে। এবং আমি আপনার কাছ থেকে জানবো যে এখানে আপনার মূল বিষয়টা আমরা এখান থেকে পড়লাম না, বাট আপনি যে প্রেক্ষাপটে এই লেখাটি লিখেছেন আমার মনে হয় যে সেই বক্তব্যটা আমি একটু শুনে শুরু করি ভালো হয়। যেন তারেক রহমান জাতীয় সংসদের সমাপনী দিনে যে বক্তব্যটা দিয়েছেন। এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনের তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি, মাননীয় স্পিকার এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার। কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না, আমাকে সেটাই বলতে হবে। এবং আপনি যদি দেখেন যে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন, ওনার আশেপাশে যে সংসদ সদস্যগুলো আছে এগুলা মাথায় কি পরিমাণ গোবর হইলে ওরা এই কথার গুরুত্বটাই বুঝতে পারতেছে না, ওরা হাসতেছে, হাততালি দিচ্ছে। প্রধানমন্ত্রী বলতেছে যে এইটা এই চেয়ার থেকে, এটা তপ্ত চেয়ার, আগুনের হলকা বাইর হয়, ওরা হাততালি দিচ্ছে, ওরা খুশি। মানে এবং প্রধানমন্ত্রী যে বলছে মানে এরা এই গুরুত্বটাই বুঝতে পারছে না। অর্থাৎ প্রধানমন্ত্রীর যে ফিলিংসটা, প্রধানমন্ত্রী কোন প্রেক্ষিতে এই কথাটি বলছে শুনি। আপনি তো এটা নিয়েও লেখা লিখছেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওনার কিছু মন্তব্য, এবং আগে যে আসলে পুরো সংসদের যে পরিস্থিতি যেদিকে যাচ্ছিল, যে আমাদের ফজলু কমান্ডার সহ ওনারা হিরো হয়ে গেছেন পার্থর ব্যাপারটা, এর মাঝখান থেকে ওনার যে সমাপনী বক্তব্য, এটা রিয়েলি একটা আমাদের জন্য আশাব্যঞ্জক ছিল। উনি কিছু কথা বলেছেন যে আপনারা, আমরা বিরোধিতা করব, আমরা ডিবেট করব, কিন্তু জাতীয় স্বার্থে সবাই একসাথে হতে হবে। এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ গুলি ছিল, ওনার মনে হয় না যে এটা আসলে কোনো কৃত্রিমতা আছে, মনে হচ্ছে ভিতর থেকে উনি বলছেন এটা ইজ এ ভেরি নাইস ওয়ান। এবং ওনার যে কতগুলি ডেলিভারি আমি দেখি যে এটা ছিল সবচেয়ে ভালো। এরকম আসলে উনি যদি এইভাবে করেন আমার মনে হয় এইটাই সবচেয়ে ভালো হবে। যে এটা ডেফিনেটলি ওনার যে স্পিচ রাইটার আছে ওনারা লিখবেন, কিন্তু ওই দিনের ডেলিভারিটা সত্যি চমৎকার, এবং এদের কন্টেন্টটাও ছিল খুবই ভালো সবগুলি। উনি যে তপ্ত চেয়ারের কথা বলেছেন, তারপরে যে বিরোধী দলের সাথে আপনি দেখেন বিরোধী দলের যে নেতা ছিলেন, বিরোধী দলের উপনেতা, এটা যে ইনস্ট্যান্ট উনি কিছুটা হিউমার বা এগুলি অ্যাড করেছেন, এটা কিন্তু খুবই প্রাণবন্ত মনে হয়েছে। এবং এটা বজায় থাকুক, এটা হয়তো অনেকেই চায় না। এই দুটা দলের মধ্যে এখন দেখেন আমরা 50 বছর যে কথাগুলির জন্য বারবার একটা গ্রুপ আমাদেরকে গুপ্ত বলে, 50 বছর আমরা আপনার হয়তো খেলা আছে, আপনার এই অনুষ্ঠানেও আমরা কিন্তু ওই যে আপনি যে কথাগুলি বললেন, আমরা
আওয়ামী লীগের জন্য অনেক পরামর্শ ছিল, এগুলি যদি শুনতো আজকে এদের এই দুর্দশা হতো না। বিশেষ করে আমরা একটা কথা বলেছিলাম যে পরপর 5 বার জাতিসংঘের অধীনে আপনারা দেন, এটা বলছিলাম এই কারণে যে তারা হয়তো ভয় পাচ্ছে যে বাঘের পিঠে চড়ে বসছে, এখান থেকে নামার কোনো উপায় দেখছে না, সেই রাস্তা আমরা দেখিয়ে দিয়েছিলাম। এটা যদি মনে করে শুনতো, এখন যদি এখনো তো এদের অনেক সময় আছে, এখন তো আফসোস করবে যে আমরা যে কথাগুলি বলেছিলাম। তখন একই সঙ্গে আমার মনে একটা লেখা আমি বলেছিলাম, দেখেন এই যে জামাতকে আপনারা শেষ করে দিতে চান, জামাত ছিল চক্ষুস্বর, এই জামাতের যে জনসংখ্যা আছে, এরকম জনসংখ্যা শ্রীলঙ্কার পুরো দেশটিতে নাই। লেশমি, আপনারা পুরা শ্রীলঙ্কার মতো একটা জনসংখ্যাকে, একটা জনগোষ্ঠীকে আপনারা ভেনিশ করে দিতে চান, আপনারা নির্মূল করতে চান, এটা অসম্ভব। এটা যদি এই কথাগুলি শুনতো না, আপনাদের করতে হবে কি জামাতের সাথে এটা অ্যাডজাস্ট করতে হবে। এই কথাটা ছিল আওয়ামী লীগের জন্য, এবং এখনই আনফরচুনেটলি দেখা যাচ্ছে একই ভূত, একই শক্তি কিন্তু কাজ করতেছে এখন বিএনপির উপরে। বিএনপির মাথায় ঢুকানো হয়েছে এরা কিভাবে যেতে পারবে, দক্ষিণপন্থার উত্থান হয়ে গেছে। আপনারা কিসের দক্ষিণপন্থার ভয় পান? এটা মুসলিম মেজরিটি কান্ট্রি। এখন এই মুসলিম মেজরিটি, গো টু দা মালয়েশিয়া, গো টু দা টার্কি, দে আর মডার্ন এবং মডার্ন মুসলিম, এবং আমরা ওইদিকে হলে আমাদের সমস্যা কোথায়? এটা আপনাদের শরীরের মধ্যে যে হাড়কটমটে রূপ ছিল এক রানীর, সেই আপনাদের শরীরে এই ইসলাম দেখে একটা হাড়কটমটে রূপ, এটা আপনারা বেশি না, কিছু সংখ্যক নাস্তিক। এখন এই কিছু সংখ্যক নাস্তিকদের মনোরঞ্জনের জন্য, মনোতুষ্টির জন্য সারা দেশকে আমরা বিপদে ফেলতে পারি না। সমস্যা কোথায়? এখন মনে করেন যে আপনারা এই যে আমাদের পাশের দেশে শুভেন্দু সরাসরি বলেছে যে জয় শ্রীরাম বলতে হবে। মানে এখন যদি আপনি কি দেখেছেন বাংলাদেশে কখনো এই জামাতে প্রথম সারির নেতা দূরের কথা, জেলা সারির নেতা দূরের কথা, থানা লেভেলের দূরের কথা, কারো মুখে বলছে যে আমরা জোর করে হিন্দুদেরকে কলেমা পড়াবো? ওরা কিন্তু বলে দিয়েছে, এই শুভেন্দু বলেছে, সে এখন মুখ্যমন্ত্রী। ওই দেশে যদি হতে পারে, হোয়াট ইজ দ্য প্রবলেম? এরা যদি হিউম্যান ডিগনিটি মেনে চলে, আমার কথাগুলো দেখতে চিন্তা করেন, জামাতকেও খেয়াল রাখতে হবে। ওদের কিছু কিছু উচ্চারণ আমার কাছে আপত্তিজনক মনে হয়েছে। আমি আপত্তিজনক বললাম যে এই অর্থে এটা নট অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, নট পলিটিক্যালি কারেক্ট মনে হয় নাই। আমি কিন্তু আমার এই কথাই উল্লেখ করেছি। বিশেষ করে ওনাদের অধ্যাপক মুজিবুর রহমান, উনি কিন্তু বলেছিলেন যে শরিয়া আইন, কিন্তু শরিয়া আইন আপনার এই যে আপনি কথাগুলি ল্যাঙ্গুয়েজ গুলি বলেন, এটা তো মানুষের কাছে পরিচিত না। আচ্ছা, আপনি এটা না বলে অন্যভাবেই বলতে পারেন আইনের শাসন। আমি মনে করি আইনের শাসন আর শরিয়া আইনের মধ্যে পার্থক্য নাই। আমি ওখানে একটা লিখেছি, এক ভদ্রলোক বলেছেন আমরা ইসলামকে দেখি কোথায়? ইউরোপে। কিন্তু মুসলিম দেশে আমরা মুসলিম দেখি, কিন্তু ইসলাম দেখি না। এটা এই কথাগুলো আপনারা চিন্তা করেন। কাজে আপনাকে ল্যাঙ্গুয়েজ যখন আপনি ব্যবহার করেন, এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন সেটা ভয় পায়। এবং আরো কিছু কিছু বিষয় আছে, মনে করেন আপনারা ক্ষমতায় আসলেন, তাহলে কি আবার যদি পরের বার ফেল করেন, আপনি কি ক্ষমতা ছাড়বেন নাকি ক্ষমতা আঁকড়ে ধরবেন? কারণ শরিয়াতে এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। এবং দেখা যাচ্ছে, আমি অ্যাপ্রিসিয়েট করি আমাদের যে বিরোধী দলীয় নেতা, উনার উচ্চারণগুলি, উনার যে কথাবার্তাগুলো অনেকগুলি সেটা মডার্ন। আপনি ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইউর আইডিয়া ইনটু মডার্ন ল্যাঙ্গুয়েজ। এ তো সমস্যা নাই। আইনের শাসন, সেই শরিয়া আইন, আইনের শাসন আমার কাছে কোনো পার্থক্য মনে হয় না। এবং ওইখানে হয়তো আরেকটা জিনিস আমি বলেছি, দেখেন জিয়াউর রহমান বলেছেন যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এটা কিন্তু উনি কোনো ওয়াজ মাহফিলে বলেন নাই, উনি আমাদের সংবিধানে অ্যাড করেছেন। পার্থক্যটা খেয়াল করেন। আর আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যদি থাকে, তাহলে তো আমাকে আর অন্য কিছু দরকার পড়ে না। আমি এইখানে অনেক কিছু কভার করে যায়। কাজে তার মুখ দিয়ে আপনি সেই তার মুখ দিয়ে আসলে ধরেন, মানে আমরা যেটা দেখছি যে আপনার মনে আছে নিশ্চয়ই যে মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক মাহমুদ ভাই, তিনি বেগম খালেদা জিয়ার শোক সভায় একটা কথা বলেছিলেন যে তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব একটা বিশাল চ্যালেঞ্জ, কারণ তারেক রহমানের কার্যক্রমের সাথে মানুষ প্রথমে মিলাবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ডিসিশনের সাথে। খালেদা জিয়া কি করেছিলেন, জিয়াউর রহমান কি করেছিলেন বা কি করতেন, এরকম বিষয়টি প্রথম মানুষের মাথায় আসবে, কারণ তারেক রহমানের সাথে এই দুটো এক্সাম্পল খুবই রিলেটেডলি মানুষের মাথায় কাজ করবে। তো আমরা আসলে ধরেন 3 মাস গেলেও মানে আমরা এখনো ধরেন হচ্ছে ওই যে যেটাকে বলা হয় মিডিয়া কথা আর কি, যেটা আমার জায়গা থেকে আমি বলছি মিষ্টি মিষ্টি কথা, আমরা এখনো বলছি যে এটা বোধহয় ঠিক হচ্ছে না, এটা বোধহয় দেখা উচিত, এটা বোধহয় বাড়াবাড়ি হচ্ছে। সেই জায়গাগুলো আমরা বলে যাচ্ছি এবং আস্তে আস্তে ধরেন অনেক খবরই তো আসছে। তো আমার মনে হয় যেন ইতিমধ্যে অবশ্য প্রধানমন্ত্রী বেশ কিছু বিষয় চেক দিয়েছেন, প্রধানমন্ত্রী বেশ কিছু বিষয় নিয়ন্ত্রণ করেছেন, সে তথ্য আছে, কিন্তু যে কিছু বাড়াবাড়ির জায়গা কিন্তু উনি নিজে সরাসরি হস্তক্ষেপ করেছেন। তো এখন মানে এইভাবে যদি মানে নিরাপত্তার জায়গাতেই যদি এসএসএফ আউট হয়ে যায়, মানে চেঙ্গারা এসে দখল করে, তো সেখানে সব খবর উনি পাবেন কিনা, পাচ্ছেন কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন। তো মিনা ভাই, আজকে আমরা বেশি লম্বা করবো না, আমি আবারও ওনার সিকিউরিটি কনসার্নটাকে সামনে আনতে চাই। 2টা ফুটেজ আমি আবারও দেখাতে চাই, যেটা খুবই আনএক্সপেক্টেড ফুটেজ এবং এটা কোনোভাবেই হতে পারে না। ভাই, যে হয়তো কথা আমরা শেষ করি, নাহলে যেহেতু আসলে রিলিজিয়াস ব্যাপারে সেন্সিটিভ, এটা অন্যদিকে টেনে নিতে পারে অনেকেই।
যে আমি কথাটা বলছিলাম যে আমি শরিয়ার কিন্তু বিরোধী না, আমি এটা বলছি আমাদের উই হ্যাভ টু ট্রান্সলেট ইউর আইডিয়া ইনটু মডার্ন ল্যাঙ্গুয়েজ, যে জেনজি জেনারেশন যেভাবে বুঝবে, বাইরের মানুষ যেভাবে বুঝবে। আমি দেখি যে অনেক ক্ষেত্রে আমাদের দুর্বল পয়েন্ট হলো এটা। আরেকটা যে জিনিস হলো, এটার উদ্দেশ্য হলো যে আমি আরেকটা যে জিনিসটা অনেক ই করেছি, যে আপনাদের মনোযোগের জন্য বলছি, যে দেখেন আল্লাহ তাআলা কিন্তু 8টা বেহেশতে দিয়েছেন, আমরা সবাইকে কেন জান্নাতুল ফেরদৌসে জোর করে আপনাকে ফার্স্ট ক্যাটাগরি হতে হবে? আপনার সাথে আমার সামান্য কিছু ডিফারেন্স হতেই পারে, এটা আমি বলছি যে বৃহত্তর একটা ঐক্যের জন্য। এখানে কিছু পাপী থাকবে, কিছু ভালো মানুষ থাকবে, সবাইকে নিয়ে আমাদের একসাথে হতে হবে। এবং বিএনপি এবং জামাতের ভিতর আমার এতে কোনো সমস্যা নাই, আমি এইখানেই কাজ করব। এই দুটো দলের মধ্যে হ্যাঁ আপনারা মিলে যান, মিশে যান, এক হয়ে যান, সেটা চাই না, কিন্তু একটা আপনাদের হারমোনি থাকতে হবে, হারমোনি ইন ডাইভার্সিটি। এই যে বিপরীত কি থাকবে, তারপরেও একটা হারমোনি থাকবে, এবং এইটাই গণতন্ত্রের দাবি। এটা যে আমি নতুন করে বলছি তা না, এবং বিএনপি জামাতের জন্য না, এটা দেশের জন্য দরকার। এবং এটার জন্য আরেকটা যে ডিজিটাল ফেতনা, একটু 2 মিনিট আমি বলে রাখি। এটা হলো যে আপনারা এখানে যদি এই যে কথাটা বললেন যে বিতাড়িত ইবলিশ শয়তান, সে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায় না, ওরা আরো অ্যাক্টিভ হয়েছে এই দুটো দলের মধ্যে। আর এর সমস্যা আরো যেন যত বাড়াবে তাদের জন্য সুবিধা হবে, এই কারণেই তারা পেছন থেকে এই যে এমনও হতে পারে এক সময় হয়তো সে শিবির সেজে বিএনপির বিরুদ্ধে বলবে, বা বিএনপি সেজে আবার শিবিরের বিরুদ্ধে বলবে। এই ব্যাপারগুলি চেক দেওয়ার জন্য আমি অনুরোধ করেছি বিএনপি এবং জামাতের মধ্যে থেকে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম আপনারা তৈরি করেন। ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম হয়তো বিএনপি থেকে 5 জন এবং জামাত এবং এনসিপি থেকে 5 জন, যারা ঠান্ডা মাথার একটু সমস্যা ক্রাইসিস গুলি করতে পারে। তা না হলে যখনই দেখবেন ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে, এরা ইয়াং মানুষ, এদের উত্তেজনা হতে পারে, গরম মাথা যে কোনো সময় বেঁচে যেতে পারে, এবং এটা বাজানোর জন্য ইবলিশ শয়তান কিন্তু বসে আছে। কাজে আপনাদের ভিতরে আবারও আমি পার্সোনালি যোগাযোগ করেছি, যে 2 নেতার সাথে আমি হয়তো আমাদের মেসেজ পাঠিয়েছি, ওনারা পড়েছেন, এবং অমিত শাহ উনি আবার ফোনও করেছিলেন আমাকে। এটা আমরা এই জন্য ভালো লাগে, ওনার কিছু কিছু ব্যাপার খুব ভালো লাগে, হি ইজ ভেরি মাচ অ্যাক্টিভ, আগ্রহ আছে। আপনাদের এই দুইজনের প্রতি অনুরোধ, আপনারা এমন কিছু করেন, হ্যাঁ আমি বলি না যে আপনারা একজন আরেকজনের সমালোচনা করবেন না, এটা থাকবেই, কিন্তু তারপরেও একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম আপনারা তৈরি করেন, যেটা এই সমস্ত ইগুলি খুব তাড়াতাড়ি করতে পারবে। যখনই কোথাও বেঁচে গেল, না, অবশ্যই। এটা তাহলে অনেক সহজ হবে। আমি আপনার সাথে একমত মিনার ভাই। এবং ধরেন যে আমি মনে করি যে কি শাসন আসবে, শরিয়া শাসন, ইসলামী শাসন, কি শাসন, এগুলার থেকে বড় কথা হচ্ছে এখন আপনি আগে ভারত ঠেকান, ভারত আবার ঢুকে গেছে, ওইটা ঠেকান, ওইসব জায়গায় ঐক্যমত হন, একসাথে হন, নিজের ইবাদত নিজে করেন, আল্লাহর সঙ্গে কারো শরীক করেন না, আল্লাহ দেওয়া নিয়ম কানুন মানেন, আরেকটা থাকেন, মানে এত বৃহৎ আঙ্গিকে ভাবা। আরেকটা জিনিস চিন্তা করেন যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস, আমি মনে করি এটা ধরলে 80% কিন্তু বিএনপিও কভার করে, 80% যেটা জামাতও কভার করে। আপনার 20% এর জন্য আপনি রেখে দেন, ইউ উইল গেট টু দ্য জান্নাতুল ফেরদাউস। আর ওদেরকে অন্তত পক্ষে সাধারণ জান্নাতে আসুক না, কাজে একসাথে হন, সুযোগ আছে, তাই না, এই শয়তানের হাতে। এবং ধরেন আমরা দেখছি যে কিছু সুযোগ পাইলে, একটু ফসকা গেরো হইলেই ধরেন উন্মাদনা শুরু হয়ে যায় চারিদিকে আর কি। হ্যাঁ এটা হবে না, ওইটা হবে না, হ্যান হবে না, ত্যান হবে না। তার মানে যে জায়গাগুলো থেকে মানে বাংলাদেশটা তো ধরেন 17 বছরে যে পর্যায়ে গেছিল, সেখান থেকে আসলে মানে রিটার্ন ব্যাক এর পথে আছে। ইউনূস সাহেবের উপর আমরা আস্থা রাখছিলাম, ইউনূস সাহেব কিছুই করতে পারে নাই, আরো হেলেজে গোবরে করে দিয়ে গেছে। তো এখন ধরেন তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে কাজগুলো শুরু হয়েছে, আমি এখন পর্যন্ত দেখছি ওনার ইন্টেনশন ইজ ভেরি গুড, ওনার আন্তরিকতা ভালো, কিন্তু ওনার এই আন্তরিকতা বা ইন্টেনশনের যে সরলত্ব, এটাকে যেন ওনার বিপক্ষে ব্যবহার না হয়, উনি যেন ক্ষতির সম্মুখীন না হয়, তার জন্য আসলে এত কথা বলা আর কি। তো এখন ধরেন এবং এই গুপ্ত সুপ্ত লুপ্ত এগুলো বলে বলে আসলে আমরা আওয়ামী লীগকে শক্তিশালী করছি। আমরা বিএনপির যারা মানে ধান্দাবাজ অংশ, যারা ধান খেতে লুকাই ছিল, গা ঢাকা দিয়েছিল, যারা এখন আবার সুবিধার জায়গায় চলে আসছে, তাদেরকে মানে তাদের গায়ে লাগতেছে, তারাই আসলে আপনি যেটা বললেন, আমি যেটা একটু অ্যাড করি, এখন বিএনপির মধ্যে এখন সবচেয়ে বড় বিএনপি হয়ে গেছে যে জামাতকে কড়া ভাবে গালি দিতে পারে। আমি খেয়াল করে দেখছি এরা এমন ভাবে করেছে, আপনি যে আচ্ছা একটা লোককে আমি গালি দিব, আমি তো জিজ্ঞেস করবো কেন দিব, আপনি যখনই জিজ্ঞেস করবেন আপনি গুপ্ত, মানে কাছে ওরা এমন একটা সিস্টেম করে ফেলছে যে আপনাকে গুপ্ত বানিয়ে ছাড়বে। না, তো এই জিনিসটাতে আমার কনসার্ন হচ্ছে ভাই, কে আমাদের গুপ্ত বললো, কে আমাদের সুপ্ত বললো, কিছু যায় আসে না, কিন্তু আমার কনসার্নের জায়গাটা হচ্ছে যে এটাতে মানে বিতাড়িত হাসিনা শক্তিশালী হচ্ছে, বিতাড়িত হাসিনার দল শক্তিশালী হচ্ছে, আপনাদের মানে রুল এন্ড ডিভাইড, মানে আপনি হাসিনা আবার রুল করতে ঢুকতেছে, বা আওয়ামী লীগ আবারও মানে কি বলবো সম্মুখ সারিতে চলে আসবে যদি এই ডিভাইডেশনটা তৈরি করা যায়, স্পষ্ট যদি বিভক্ত করা যায়। এবং এটার জন্য আমি মনে করি এটা একটা ভালো অস্ত্র। মিনা ভাই, আমরা অনুষ্ঠান খুব বেশি লম্বা 40 মিনিট হয়ে গেছে। আবারও তারেক রহমান মনোযোগ আকর্ষণ করছি, প্রধানমন্ত্রী মনোযোগ আকর্ষণ করছে, তার নিরাপত্তা উপদেষ্টার মনোযোগ আকর্ষণ করছে। এবং আরেকটি প্রসঙ্গ আছে তার নিরাপত্তার জায়গায়, ওই যে প্রধান চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF একটা আছে, কিন্তু এটা 2009 নির্বাচনের পরে
বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য করা হয়েছিল। সিএসএফ ওরাও যে এসএসএফ এর মধ্যে বেস্ট টেস্ট করে ঘুরে বেড়ায়, সিএসএফ এসএসএফ এর একটা ধাক্কা ধাক্কি আছে, বুঝছেন তো। এবং সিএসএফ এ তো এই কিছু সাবেক কনফ্লিক্টটা আমার মনে হয় এটা যখন উনি বিরোধী দলীয় থাকেন তখন প্রয়োজন থাকতে পারে। হ্যাঁ। আমার কাছে এখন কোনো আমি এটা প্রয়োজন এখন এটার কোনো যৌক্তিকতা নাই, কারণ এটা আর কনফ্লিক্টিং হয়ে যেতে পারে। ডিভাইডেড রোল, আমার সিকিউরিটি বা সেফটির জন্য উই আর দ্য সেফটি ইঞ্জিনিয়ার এজ ওয়েল। যখন আপনি সেফটির ব্যাপার ক্লিয়ারলি ডিফাইন থাকতে পারে এটা কার দায়িত্ব, যখন এই ডিভাইডেড দায়িত্ব থাকে এটা কেউ করবে না, কাজে এটা খুব রিস্কি। যাকে দেয় একজনকে দিতে হবে, ডেফিনেটলি এসএসএফ পাবে। এখন আর যে ওনার চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এটার আমি আসলে কোনো দেখি না প্রয়োজনীয়তা দেখি। এবং আরেকটা বিষয় আমি শুনলাম ভিতর থেকে, একজন বললো যে ওই সিএসএফ এতে ধরেন আবার সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংখ্যাই বেশি। তো এখন ওই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবার এখন যে এসএসএফ এ আছে তার সিনিয়র আর্মিতে, আচ্ছা, সে আবার তার স্যার ডাকতে হয়, বুঝছেন। ওই স্যার আবার স্যারের মতো করে মানে ইয়ে দেওয়ার চেষ্টা করে। এটা একটা মানে বিশৃঙ্খলা, আমার মনে হয় এই চরম বিশৃঙ্খলা এটা। না, আমি এটা নিয়ে একটা কাজ করবো, আমি কিছু ডেটা পাচ্ছি, পেলেই কাজ করবো। আমার মনে হয় যে তারেক রহমান যেভাবে যাচ্ছেন, যেভাবে আগাচ্ছেন আগাক, কারণ আমি যতটুকু ইন্টারনালি যতটুকু জানি উনি অনেক বিষয় নিয়ন্ত্রণ করেছেন এবং আশা করি সামনে আরো করবেন। বাট ওনার নিরাপত্তার জায়গাটা যদি নিশ্চিত হয়, আমার মনে হয় যে এটার জন্য, এটা ওনার জন্য